দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত কর্মকর্তা নিয়োগ, ট্রাইব্যুনালে অভিযুক্ত হলে নির্বাচন ও সরকারি চাকরির অযোগ্য ঘোষণা করে প্রজ্ঞাপন। স্বৈরাচারকে আশ্রয় দিয়ে এদেশের মানুষের বিরাগ ভাজন হয়েছে ভারত, বিবিসি বাংলাকে তারেক রহমান। ঐক্যমত্য হওয়া সংস্কার প্রস্তাব আগে বাস্তবায়ন। কিছু সংস্কার সহ, যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। জুলাই সনদ কার্যকর না করে ভোট হলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন, বলছে জামায়াত। নির্বাচনে সহায়তার কথা দলের আমিরকে জানালো জাতিসংঘের আবাসিক প্রধান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেসরকারি শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ, এমপিও ভুক্তি ও চাকরি জাতীয়করণের দাবি। এলডিসি উত্তরণে তুরস্কের সহযোগিতা চায় বাংলাদেশ, পররাষ্ট্র সচিবদের বৈঠকে সামরিক, নিরাপত্তা ও জ্বালানি খাতে একসাথে কাজ করার অঙ্গীকারের যৌথ বিবৃতি। স্বাগত। এখন বিকেলের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। শিগগিরই আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এজন্য নিয়োগ দেয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে সাক্ষীদের তথ্য উপাত্ত দলটির বিরুদ্ধে বিচারে আমলে নেওয়া হবে। এছাড়া তদন্তে অন্য কোনো দলের নাম উঠে আসলে সেসব দলের বিচারের বিষয়টিও বিবেচনায় থাকবে বলে জানান চিফ প্রসিকিউটর। জাহিদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। ২৪ জুলাই গণ-অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিচার চলছে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মন্ত্রী, এমপি ও শীর্ষ নেতাদের একাধিক মামলা রয়েছে ট্রাইব্যুনালে। কোনোটিতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দেয়া হয়েছে, বিচারও চলমান। এমন অবস্থায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরুর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শিগগিরই আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে। আমলে নেওয়া হবে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষীদের দেয়া তথ্য উপাত্ত। দল হিসাবে, সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল। তা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন। তারা সর্বোত্তম চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। চিফ প্রসিকিউটর আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের পর অভিযুক্তরা কোনো পর্যায়ে নির্বাচনে অংশ নিতে পারবে না মর্মে আইনে নতুন করে সংশোধনী এনেছে সরকার। যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়, তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না। কোনো মেয়র বা লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর মেয়র, চেয়ারম্যান ইত্যাদি এগুলো হতে পারবেন না এবং কোনো সরকারি অফিস, পাবলিক অফিসে তিনি নিয়োগ পেতে পারবেন না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে রয়েছে। আইসিটির এই মামলাতেই অগ্রগতি সবচেয়ে বেশি, যদিও মূল আসামি শেখ হাসিনা পলাতক রয়েছেন। জাহিদ হাসান, এখন, ঢাকা। ভারত স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হলে বিএনপির কিছু করার নেই। জনগণ সিদ্ধান্ত নিয়েছে ভারতের সাথে সম্পর্ক শীতলই থাকবে। একই সাথে পানির হিস্যাসহ সব ন্যায্য দাবির সুষ্ঠু সমাধান চায় বাংলাদেশ। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার প্রকাশিত সাক্ষাৎকারের দ্বিতীয় অংশে তিনি আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। বিস্তারিত আসিফ ইকবাল খানের প্রতিবেদনে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া, সীমান্ত হত্যা, পুশিন,
বাণিজ্য বিধিনিষেধ ও বিগত সরকারের সাথে ভারতের অসম চুক্তির বিষয়গুলো সামনে আসায় গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত অবনতি হয়েছে। যে সরকার এখন মঙ্গলবার সকালে প্রকাশিত বিবিসি বাংলাকে দেয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি বলেছেন, বিএনপির রাজনীতির পরিবর্তন, সংস্কার ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তারেক রহমান বলেন, ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হলে বিএনপির কিছু করার নেই। বলেন, জনগণই সিদ্ধান্ত নিবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকার গঠন করতে পারলে তার দলের কূটনৈতিক মূলনীতি হবে সবার আগে বাংলাদেশ। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুণ্ণ রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এটি স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু। সরকারের সঙ্গে সম্পর্ক কেমন এই প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের একমাত্র লক্ষ্য। এই কাজে তাদের সফলতার উপর নির্ভর করবে তাদের সাথে সম্পর্ক। যেমন আমরা যদি মূল দুটো বিষয় বলি, যে কিছু সংস্কারের বিষয় আছে, একই সাথে একটি প্রত্যাশিত সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে। মূলত কিছু সংস্কার সহ, যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি যে ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব, সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন। এটাই তো আমাদের কাছে ওনাদের চাওয়া রাজনৈতিক দল হিসাবে। ১/১১ ঘিরে মূল্যায়ন জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ১/১১-তে একটি উদ্দেশ্য প্রণোদিত সরকার ছিল। বলেছেন, এখানে ওই দেশ বা অন্য দেশ তো বিষয় না। তো বিএনপি ক্ষমতায় গেলে মত প্রকাশের স্বাধীনতা থাকবে বলেও জানান তারেক রহমান। অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে জুলাই সনদ বাস্তবায়ন না করে ভোট হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ তাহের। জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরে বিমানবন্দরে একথা বলেন তিনি। এদিকে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ সরকারকে জাতিসংঘ সার্বিক সহযোগিতা করবে বলে দলের আমির ডাক্তার শফিকুর রহমানকে আশ্বস্ত করেছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। হোসেন জাহিদের প্রতিবেদনে বিস্তারিত। জাতিসংঘের ৮০তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ৩ রাজনৈতিক দলের ৬ নেতার মধ্যে একজন হিসেবে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র গমন করেছিলেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের। ১৩ দিনের সফর শেষে সকালে বিমানবন্দরে অবতরণ করলে নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। প্রায় ২ সপ্তাহের এই সফরে জাতিসংঘের কয়েকটি পার্শ্ব সভায় অংশ নেওয়ার সুযোগ ঘটে তার। সেসব সভায় গুরুত্ব পায় নির্বাচন, প্রবাসী ভোট সহ নানা ইস্যু। পরে এক প্রশ্নের উত্তরে ডাক্তার তাহের জানান, ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে শঙ্কিত নন তিনি, তবে জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে বলে আশঙ্কা আছে তার। নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া উচিত, কারণ একটি ডেমোক্রেটিক পিপলস রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, জনগণের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনটাই হচ্ছে সমস্যার সমাধান। এদিকে সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচনে জাতিসংঘের সব ধরনের সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ২০২৬-এর ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন। এ ব্যাপারে জামায়াত ইসলামীর ভূমিকা, দেশের গণতন্ত্র এবং আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ এবং নতুন একটা রাষ্ট্র কাঠামো গঠনে যে রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে দেশ যাচ্ছে, আগামীকালকে ন্যাশনাল কনসেনসাস কমিশনের একটা বৈঠকে একটা সমস্যার নিষ্পত্তির দিকে যাবে বলে আমরা সকলেই আশাবাদী এবং হোপফুল। সেখানে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করা হয় জামায়াতের পক্ষ থেকে। হোসেন জাহিদ, এখন, ঢাকা।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শিক্ষক সমাবেশ। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের এই আয়োজন সম্পর্কে আরও খবর জানাতে সভাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন সমাবেশ থেকে বক্তারা কি বলছেন? উজ্জ্বল, এই শিক্ষক যে সমাবেশটি সেই সমাবেশটি শুরু হয়েছে দুপুর 2:30টার সময় এবং এই মুহূর্তে ঠিক কিছুক্ষণ আগে কয়েক মিনিট আগেই এই সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি আজকে এই সমাবেশে শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। আমরা দেখছি যে শিক্ষক নেতৃবৃন্দ তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা এখানে দাবি দেওয়া আদায় করার জন্য বক্তব্য দিচ্ছেন এবং তারপরেই আসলে তাদের বক্তব্যগুলো শুনছেন। বিএনপির মহাসচিবও রয়েছেন এবং স্থায়ী কমিটির সদস্য আমরা দেখতে পাচ্ছি আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মহিন খান এবং AJM জাহিদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন। এই শিক্ষক সমাবেশে আসলে তাদের যে মূল দাবি রয়েছে সেই মূল দাবিটা যদি আমি আপনাকে বলতে চাই, সেক্ষেত্রে এই যে যারা স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারী রয়েছেন তাদেরকে আসলে জাতীয়করণ করতে হবে। যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে জাতীয়করণ করা এবং পাশাপাশি যে শিক্ষকরা রয়েছেন তাদের চাকরির বয়সসীমা 65 বছর করা, স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে তার MPOভুক্ত করা, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু করা তারা দাবি করছেন এবং সেই সাথে ন্যূনতম বেতন কাঠামো 30 থেকে 35,000 করার জন্য তারা এখানে বক্তব্যে দাবি জানাচ্ছেন এবং তাদের আসলে মূল দাবি একটি, সেটি হচ্ছে যে বেসরকারি শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের চাকরিকে জাতীয়করণ করতে হবে এবং এই এক দফা দাবিতে মূলত আজকে সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা এসে এখানে যুক্ত হয়েছেন এবং এর আয়োজন করছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট এবং এই শিক্ষক কর্মচারী ঐক্যজোটটি অনেকটাই জাতীয়তাবাদী সমমনা সংগঠন অর্থাৎ বিএনপি সমর্থিত সংগঠন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা অধ্যক্ষ রয়েছেন, উপাধ্যক্ষ রয়েছেন এবং শিক্ষকরা রয়েছেন, তারা যারা জাতীয়তাবাদী সমমনা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে বক্তব্য দিচ্ছেন শিক্ষক নেতৃবৃন্দরা এবং এর আয়োজন রয়েছে অধ্যাপক সেলিম ভুঁইয়া। তিনি মূলত এই যে ঐক্য ফোরামটি রয়েছে সেখানে তিনি এই আয়োজন এবং সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং শিক্ষকরা এখান থেকে জোরালো যে দাবিটি সেটি করছেন এবং সামনে যাতে সেই দাবিগুলো মানা হয় তার জন্য আহ্বান জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে উজ্জ্বল সোহরাওয়ার্দী উদ্যান থেকে শিক্ষক সমাবেশের সবশেষ। সাবেক নির্বাচনী কর্মকর্তাদের কাছে ভোট জালিয়াতি ঠেকানোর উপায় জানতে চাইলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ইসিতে ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনে তিনি বলেন আসন্ন সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হবে, তবে উদাহরণ সৃষ্টি করতে চায় কমিশন। সংলাপে বিশেষজ্ঞরা গণভোট কর্মকর্তাদের চ্যালেঞ্জ, পর্যবেক্ষক সংস্থার অনুমোদন সহ বিভিন্ন বিষয়ে মতামত দেন। বিস্তারিত প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসি অংশীজনের সংলাপ। ধারাবাহিক এই আয়োজনের তৃতীয় দিনে নির্বাচন বিশেষজ্ঞ ও নারী সমাজের প্রতিনিধিদের বৈঠকে ইসি অংশ নেন বিগত বেশ কয়েকটি নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারাও। ইলেকশন ম্যানিপুলেট করার সুযোগ থাকে, ওই গ্যাপসগুলো যাতে আমরা বন্ধ করতে পারি। দিনব্যাপী সংলাপের শুরুতে ইসি সার্বিক বিষয় তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় পরিবর্তিত পরিস্থিতিতে আসন্ন সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। জালিয়াতি ঠেকাতে অতীত থেকে শিক্ষা নিয়ে ভালো নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন সিইসি। আমি মনে করলাম যে হোয়াই নট ট্রাই টু ডু সামথিং এট দ্য ফ্যাগ এন্ড অফ মাই লাইফ ফর দ্য কান্ট্রি। আমি এটাকে একদম সেইভাবেই নিয়েছি, একদম সেইভাবে নিয়েছি এবং আমার কমিটমেন্টও তাই, আমার পুরা ইসির কমিটমেন্টও তাই, একটা সুন্দর গ্রহণযোগ্য স্বচ্ছ একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়া। সাবেক নির্বাচন কর্মকর্তাদের সাথে ইসি সংলাপে সংসদ নির্বাচনের দিন জুলাই সনদ নিয়ে গণভোট করার কথা উঠে আসে। একই সাথে পর্যবেক্ষক সংস্থা এবং গণমাধ্যমের ভূমিকার বিষয়ে মতামত দেন তারা। অর্থ দুর্নীতি ও সহিংসতা যে বিষয়টা বলা হয়, যেটাকে CCC বলা হয়, ক্যাশ, করাপশন অ্যান্ড ক্রিমিনালিটি, এই বিষয়গুলোকে আমি চিহ্নিত করেছি এইভাবে CCC। এই CCC অসৎ প্রভাব থেকে নির্বাচনকে মুক্ত রাখা, এটাকেও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। দেশের লোক আপনাদের উপর নির্ভর করে আছে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন। অনেক দিন পরে এবার একটা সুন্দর ভোট দেওয়ার একটা পরিবেশ তৈরি করা, সেটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে, কারণ আপনারা দায়বদ্ধ। যদি সঠিকভাবে নির্বাচন উঠায় আনতে হয়
তাহলে আচরণ বিধিটাকে যথাযথভাবে যদি পরিপালন করাতে সক্ষম হয় নির্বাচন কমিশন, তাহলে একটা বার্তা পৌঁছানো যাবে প্রতিটা রাজনৈতিক দলের এবং তার প্রার্থীদের কাছে যে নির্বাচন কমিশন শক্ত, যে কোনোভাবে নির্বাচন সুষ্ঠু করতে হবে। পরে নারী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। এ সময় ৩০০ সংসদীয় আসনের সাথে সংরক্ষিত ১৫০ নারী আসন বাড়িয়ে নির্বাচনে ৪৫০ আসনে উন্নীতের প্রস্তাব ওঠে, যেখানে দুটি ভিন্ন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা রাখার দাবি নারী প্রতিনিধিদের। নিরাপত্তা অবস্থা যেন সৃষ্টি হয় নারীদের জন্য প্রত্যেকটা জায়গায়। আমরা দুঃখের সাথে বলতে হয় যে একটা মব ভায়োলেন্সের একটা কালচার যেটা সৃষ্টি হয়েছে, এটা নারীদের জন্য একটা সবচেয়ে বেশি একটা নেতিবাচক দিক। কেন তারা ফিল করবে যে আমি নিরাপদ কি না। অংশীজনদের সাথে সংলাপের অংশ হিসেবে আগামী জুলাই যোদ্ধা এবং পর্যায়ক্রমে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে সংলাপ করবে ইসি। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। সংসদ নির্বাচনের অন্যতম অংশীজন নির্বাচন বিশেষজ্ঞ নারী সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ করছে ইসি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মিয়া আমিরুল, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিরুল, জানাবেন সুষ্ঠু নির্বাচন আয়োজনের সাবেক কর্মকর্তারা কি পরামর্শ দিলেন সিইসিকে? উজ্জ্বল, আপনার শেষ কথা যেটি ছিল সাবেক নির্বাচন কর্মকর্তাদের কথা দিয়ে, তারা যে বিষয়টি বলেছিল বিশেষ করে নির্বাচন কমিশনারকে, সেটি ছিল যে বিগত বেশ কয়েকটি নির্বাচন আয়োজন করতে গিয়ে কিংবা সেই সংক্রান্ত কাজে তারা যে কার্যক্রমগুলো চালিয়েছে দেশব্যাপী, সেটিতে তারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এবার যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। এটি ছিল মূলত নির্বাচন বিশেষজ্ঞদের সাথে নির্বাচন কমিশনারই সংলাপের অংশ বিশেষ, এবং সেই সাথে আমরা দেখেছিলাম প্রধান নির্বাচন কমিশনার কিন্তু হুঁশিয়ারি করে দিয়েছিলেন যে কোনো দলীয় কিংবা পক্ষপাত দুষ্ট হয়ে কোনো কর্মকর্তা কিন্তু তাদের কাজ নির্বাচনী কাজে জড়াতে পারবেন না বলে তিনি কিন্তু হুঁশিয়ারি করেছেন। বর্তমানে যে সংলাপটি চলছে সেটি মূলত নারী সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ চলছে। এখান থেকেও বলা চলে বিভিন্ন ধরনের প্রস্তাবনাগুলো এসেছে। এর মধ্যে যদি সুনির্দিষ্টভাবে বলি যে মূলত তাদের নারী সমাজের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে বর্তমানে দেশে যে ভোটার রয়েছে এর প্রায় 50% বেশি যেহেতু নারী ভোটার রয়েছে, তারা যেটি বলছেন যে সংসদের যেহেতু 300 আসন রয়েছে, এর মধ্যে সংরক্ষিত আসন রয়েছে সব মিলিয়ে 350। তো নারীদের পক্ষ থেকে বলা হয়েছে যে মূলত সংরক্ষিত আসনকে 150 আসনে উন্নীত করে দুটি ব্যালটের মাধ্যমে মূলত তাদেরকে যেন আসন বৃদ্ধি করা হয়, সেই বিষয়ে কিন্তু প্রস্তাবনা এসেছে। এর পাশাপাশি আপনি জেনে থাকবেন যেহেতু প্রত্যন্ত অঞ্চল থেকে সব জায়গায় নারী ভোটারদের একটি অংশগ্রহণ থাকে, উৎসবমুখর পরিবেশ থাকে ভোটের সময়। নারী সমাজের প্রতিনিধিরা কিন্তু এবারও যেটি বলছেন যে নারীদের যে কোনো প্রকার ঝুঁকি সহ তাদের যে লিঙ্গ বৈষম্যর ক্ষেত্রে তাদের সময় ভোটের সময় তাদের সাথে যে বিষয়গুলো হয়ে থাকে তারা কিন্তু সেই বিষয়টি উল্লেখ করেছে, এবং কমিশনের কাছে তারা কিন্তু বলেছে যে সুনির্দিষ্টভাবে সেই বিষয়ে যেন ব্যবস্থা নেওয়া হয়। এর পাশাপাশি যদি আপনাকে আরেকটু জানাই যে মূলত যেই সংলাপটি চলছে আজকে তৃতীয় দিনের মতো সংলাপ, পর্যায়ক্রমে আমরা আজকে যেমনটি জানতে পেরেছি যে মূলত জুলাই যোদ্ধা এবং সমাজে যারা পিছিয়ে পড়া তথা বিশেষ ক্ষমতা চাহিদা সম্পন্ন যারা ব্যক্তি যারা রয়েছেন তারা, এবং পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথেও কিন্তু নির্বাচন কমিশন বৈঠক করবে, এবং সেই বৈঠকের জন্য কিন্তু 15 দিনের মধ্যে তারা ধার্য করে রেখেছে। কমিশনের পক্ষ থেকে আমরা কিছুক্ষণ আগে সেই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। এবং আর একটি বিষয় যদি আপনাকে জানাই যে মূলত সংলাপটি গত মাসের 28 তারিখে শুরু হলেও এখন পর্যন্ত যে বিষয়গুলো মোটা দাগে উঠে এসেছে মূলত কমিশন সেগুলো কিন্তু ভালোভাবে আমলে নিচ্ছে। বলা চলে আগামী নির্বাচনে তারা সেই বিষয়গুলো যথাযথভাবে হয়তোবা তারা প্রয়োগ করবে। উজ্জ্বল, ইসির অংশীজন সংলাপের খবর জানাচ্ছিলেন মিয়া আমিরুল। পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সামরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। 5 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এসব গুরুত্ব আরোপ করেন দুই দেশের প্রতিনিধিরা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায় 3.5 ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। আরও জানাচ্ছেন মেহেরিন আনি। 5 বছর পর বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্র সচিব পর্যায়ের চতুর্থ দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং তুরস্কের পক্ষে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এবিরিন একিনচি। সকাল 10:30 নাগাদ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও রাজনৈতিক সম্পর্ক গভীর করার বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, এলডিসি উত্তরণে তুরস্কের সহযোগিতা চায় বাংলাদেশ। সামরিক, নিরাপত্তা, জ্বালানি, সবুজ প্রযুক্তি ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেছে দুই পক্ষ। এছাড়া ব্যবসা, যোগাযোগ, বিনিয়োগ, যৌথ অংশীদারিত্বকে আরও কিভাবে বৈচিত্র্যময় করা যায় সে ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে রাজনৈতিক পর্যায়ের এই বৈঠকে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে তুরস্কের অব্যাহত সমর্থনের প্রশংসা করে বাংলাদেশ। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, কিছু উপদেষ্টা দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচন দিয়ে বিদায় নিতে চাইছেন। জুলাই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যারা দায়িত্ব পালনে ভয় করছেন তাদের উপদেষ্টার দায়িত্ব নেয়াই উচিত হয়নি। দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল, দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। সরকারি চাকরিজীবীদের বেতন দিতে সরকারের সমস্যা হচ্ছে বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সঠিক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সকালে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের জানান, অর্থনীতি স্বস্তিতে থাকলেও দারিদ্র্য বিমোচন সহ কিছু বিষয়ে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র ভারত থেকে 50,000 টন করে গম ও চাল আমদানি করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। বিস্তারিত আসিফ ইকবাল খানের প্রতিবেদনে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মকর্তা কর্মচারীদের কিছু আর্থিক সুবিধা বাড়ানোর পাশাপাশি নতুন করে হতে যাচ্ছে পে স্কেল। পাশাপাশি বকেয়া ভর্তুকির অর্থ পরিশোধ করছে সরকার। এ অবস্থায় রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় বাড়তি এ ব্যয়ের অর্থ সংস্থা নিয়ে সরকার চিন্তায় রয়েছে বলে খবর প্রকাশিত হয় বেশ কিছু গণমাধ্যমে। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বলেন, সরকার কোনো অপব্যয় করছে না, তাই সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সমস্যা হচ্ছে এ কথা ঠিক নয়। আমার তো মনে হয় কোনো নতুন গাড়ি দেওয়া হচ্ছে না, সরকারি কোনো উৎসব সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা অতএব মনে হয় না আর খুব স্ট্রেস আছে, বেতন পাচ্ছে না। আমি তো দেখি না বেতনের নতুন পে স্কেল কি দিতে যাচ্ছে স্যার সম্প্রতি, সেটা পরে আমি এক সময় পরে বলব। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বাড়ানোর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র থেকে 50,000 মেট্রিক টন গম ও মজুদ বাড়াতে ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তবে ফাইটার জাহাজ কেনা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। আমরা নন বাসমতি চাল আনবো আর এমনি গম আনবো 50,000 মেট্রিক। গমটা আসবে ইউএসএ থেকে আর চালটা আসবে আপনার ভারত থেকে নন বাসমতি, কারণ ওরা অন্যগুলোর উপর একটু ইসে করেছে আর কি, নন বাসমতি ওপেন আছে ওদের নিজস্ব প্রয়োজন। এইগুলো হলো মেইন দাম। অর্থনীতি স্বস্তিতে থাকলেও দারিদ্র্য বিমোচন সহ কিছু বিষয়ে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে জানান উপদেষ্টা। বলেন, সরকার খাদ্য মূল্যস্ফীতি কমাতে চায়। মূল্যস্ফীতি আগে থেকে ভালো অবস্থায় থাকলেও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে আরও সময় লাগবে। হ্যাঁ, আমি তো মোটামুটি স্বস্তি, অর্থনীতিতে স্বস্তিতে আছে, সেই জন্য তো আমরা মোটামুটি একটু কনফিডেন্ট। ডেফিনেটলি আমাদের চ্যালেঞ্জ আছে, এটা আমি অস্বীকার করি। আসন্ন যুক্তরাষ্ট্র সফরে IMF, ADB, বিশ্বব্যাংকের সাথে আলোচনা হবে। তবে এবারে সফর হবে মূলত ফলো আপ। নতুন সরকার আসার পর বড় সিদ্ধান্তগুলো নেবে বলে জানান অর্থ উপদেষ্টা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। কেউ পড়াশোনা করতে এসে যেন আবরার ফাহাদের মতো ভুক্তভোগী না হয়, প্রত্যাশা তার বাবার। শহীদদের ভাইয়ের চাওয়া দ্রুত বিচার কার্যকর হোক। আর আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আবরার ফাহাদ জাতিকে জাগ্রত করে গেছেন। ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, জীবিত আবরার ফাহাদের চেয়ে শহীদ আবরার ফাহাদ বেশি শক্তিশালী। আবরার ফাহাদের 7ম শাহাদাত বার্ষিকীতে ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব শীর্ষক সেমিনারে বক্তারা আরও বলেন, আবরার ফাহাদের চেতনা প্রাথমিক বিদ্যালয় থেকেই ছড়িয়ে দিতে হবে। ফরহাদ বিন নূর জানাচ্ছেন বিস্তারিত।
বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাত বার্ষিকীতে ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব শীর্ষক সেমিনার ও চিত্র প্রদর্শনী। শহীদের বাবা বলেন, ভারতীয় আধিপত্যবাদ নিয়ে তার ছেলের কথা বলা ছাত্রলীগের সহ্য হয়নি, তাই পিটিয়ে মারা হয় তাকে। ডাকসুর এক সেমিনারে তিনি প্রত্যাশা করেন আর কোনো শিক্ষার্থীকে যেন পড়াশোনা করতে এসে আবরারের মতো ভুক্তভোগী না হতে হয়। আর আবরার ফাহাদের ভাইয়ের চাওয়া দ্রুত বিচার কার্যকর করা হোক। আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা যারা এখানে লেখাপড়া করতে আসছেন তারা যেন ওই আবরার ফাহাদের মতো কেউ যেন আর এই ধরনের হত্যাকাণ্ডের শিকার যেন না হয়। সবার চাওয়া যেন আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার হয় এবং এই বিচার দেখে ভবিষ্যতে আর কেউ ছাত্রলীগের মতো ভয়ঙ্কর হওয়ার চিন্তাও আর করতে না পারে। ছাত্রলীগের মতো খুনি তৈরিতে যারা সহযোগিতা করেছিল তাদের বিচারের দাবি জানান বক্তারা। আবরার ফাহাদের চেতনা দেশের সব প্রাথমিক বিদ্যালয় থেকে ছড়িয়ে দেওয়ার কাজ করার আহ্বান জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আমরা আবরার ফাহাদকে এই জন্য সেলিব্রেট করব না শুধু যে আবরার ফাহাদ শহীদ হয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ দেখিয়েছে, বরং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের সামনে আগ্রাসন এবং আধিপত্যবাদ আরো শতগুণ, হাজারো গুণ, লক্ষ গুণ শক্তি নিয়ে আবারও ধাবিত হচ্ছে। আবরার ফাহাদ জাতিকে জাগ্রত করেছেন উল্লেখ করেন আয়োজনের প্রধান অতিথি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ডাকসুর ভিপি প্রার্থী সাদিক কায়েম জীবিত আবরার ফাহাদের চেয়ে শহীদ আবরার ফাহাদকে বেশি শক্তিশালী বলে উল্লেখ করেন। তার অগাধ দেশপ্রেম ছিল এবং সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার আওয়াজ তুলেছিল এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলবার জন্য তাকে শহীদ হতে হয়েছে, কিন্তু তিনি জাতিকে জাগ্রত করে গেছেন। যারা আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়েছে, ট্যাগিং করা হয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবির বলে তাকে ট্যাগিং করা হয়েছে এবং শিবির সে ট্যাগিং এর মাধ্যমে তাকে হত্যা করাকে বৈধতা দেওয়া হয়েছে। শহীদ আবরার ফাহাদ অনেক শক্তিশালী। শহীদ আবরার ফাহাদ আমাদেরকে রাস্তা দেখিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ন্যায্যতা ইনশিওর করতে হয়। এদিকে দুপুরে টিএসসিতে আবরার ফাহাদ স্মরণে ছাত্র অধিকার পরিষদের একটি আয়োজনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আবরার ফাহাদ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রতীক। পানির ন্যায্য হিস্যার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিল, এইটা সহ্য হয়নি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। রাকসু ও চাকসু নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠলেও আসতে শুরু করেছে বিভিন্ন অভিযোগ। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের প্রশাসনিক সুবিধা আর শিক্ষক লাঞ্ছিতের ঘটনার সমাধান ঝুলে থাকায় নির্বাচন নিয়ে সংশয়ে রাকসুর প্রার্থীরা। এছাড়া আছে আচরণবিধি ভঙ্গের অভিযোগও। এদিকে চাকসুতে প্রার্থীদের অতিরিক্ত অর্থ খরচ সহ রয়েছে নারী প্রার্থীদের হয়রানির অভিযোগ। প্রতিবেদনে বিস্তারিত। ভিপি, জিএস, এজিএস সহ রাকসুর 23, সিনেটে 5 আর হল সংসদগুলোয় 15 সিটের বিপরীতে ক্যাম্পাস জুড়ে 900-র বেশি শিক্ষার্থী চালাচ্ছেন জমজমাট প্রচার। তবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের প্রশাসনিক সুবিধা আর শিক্ষক লাঞ্ছিতের ঘটনার সমাধানের বিষয়টি ঝুলে থাকায় নির্বাচন নিয়ে সংশয়ে অনেক প্রার্থী। এ নিয়ে হয়েছে সংবাদ সম্মেলনও। শিক্ষক, কর্মচারী, কর্মকর্তারা রাকসুকে বানচাল করার জন্য আবারও তারা নতুনভাবে পায়তারা করছে এবং তারা আবার বিভিন্ন শাটডাউন কর্মসূচি সহ আর বিভিন্ন কর্মসূচির কথা চিন্তা করছে। এদিকে অর্থনৈতিক লেনদেন নির্ধারিত সময়সীমার পর প্রচার করে ছাত্রদল আচরণবিধি ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছে ছাত্র শিবির। যদিও এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ছাত্রদলের। ক্লাসরুমে গিয়ে প্রার্থীর প্রচারণা এবং এখানে আর্থিক লেনদেনের একটি বিষয় ঘটেছে তো ছাত্রদলের পক্ষ থেকে। তো আমরা এই বিষয়গুলো নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদের বিবেক, তাদের মেধা টাকা দিয়ে কেনা যাবে না। তাদেরকে ভালোবাসা দিয়ে, তাদের ছাত্রবান্ধব কাজের মাধ্যমে তাদের ভোট আদায় করে নিতে হবে। সুতরাং যেই অভিযোগটি আমাদের বন্ধুপ্রীতম সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করেছে, এটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। নির্বাচন কমিশন বলছে রাকসু নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে, তাই এ দফায় আর নির্বাচন পেছানোর সুযোগ নেই। নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত, সবকিছু আমাদের তৈরি রয়েছে। তো আমি আশা করছি যে 16 তারিখের যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। এদিকে প্রচারণা জমজমাট হলেও চাকসু নির্বাচনে উঠেছে নানান অভিযোগ। বড় দলগুলো অতিরিক্ত অর্থ খরচ করলেও ইসির কোনো তদারকি নেই বলছেন অনেক প্রার্থী। আর্থিক ফ্লোটা চলতেছে সেটা আসলে সবার
ক্ষেত্রে আসলে এগুলো কেমন হচ্ছে, আবার প্রশাসনিক যে আগের থেকে একচেটিয়া মনোভাব সেটাও অনেকাংশে দেখা যাচ্ছে। 22% শিক্ষার্থী এখানে আবাসন নিশ্চিত করতে পারে, আর যোগাযোগের সমস্যা প্রতিদিনে আছে। নির্বাচনের সময়ে শতভাগ শিক্ষার্থীদের উপস্থিতি দিয়ে নির্বাচন করতে পারবেন, এখানে আমরা একটা আশঙ্কা করতেছি আর কি। অনলাইনে নারী প্রার্থীদের হেনস্থাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ করছেন নারী প্রার্থীরা। এছাড়া ক্যাম্পাসে নারীদের হল কম থাকায় প্রচারণায় বেগ পেতে হচ্ছে বলেও জানান তারা। অফলাইন প্রচারণার ক্ষেত্রে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি, কিন্তু অনলাইনে যে প্রচারণাগুলো আমরা করতে যাই সেখানে আমরা দেখেছি আমাদের কয়েকজন নারী প্রার্থীকে সাইবার বুলিং করা হয়েছে। এদিকে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে 15 ও 16 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত রাখার কথা জানিয়েছে প্রশাসন। এছাড়া ভোট গ্রহণের জন্য 7 অনুষদ ভবনকে ভোটকেন্দ্র হিসেবে ঘোষণা করেছে কমিশন। শামীমা রহমান শাম্মী, এখন। শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে উদ্বোধন হচ্ছে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ। সেখানে উপস্থিত আছেন আবরারের বাবা বরকতুল্লাহ, এনসিপি নেতা আখতার হোসেন এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 8 স্তম্ভের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন স্তম্ভ উদ্বোধনের আর কি তথ্য রয়েছে, এখন কি আনুষ্ঠানিকতা চলছে? উজ্জ্বল, আপনাকে জানিয়ে রাখি যে 4:20 দিকে কিন্তু এখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হয়ে আসেন এবং তারপর পরে কিন্তু আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ তিনি এই 8 স্তম্ভের উদ্বোধন করেন। মূলত অনন্ত মহাকালের যাত্রা ও সীম মহাকাশের অন্তের যেই বায়োগ্রাফি নিজের প্রোফাইলে লিখেছিলেন, সেই বায়োগ্রাফির উপরে কিন্তু 8টি স্তম্ভের স্থান হয়েছে এবং আনুষ্ঠানিক উদ্বোধনের পরে কিন্তু এখন মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ যে স্মরণসভা, সেই স্মরণসভাটি শুরু হয়েছে। এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ সেই সময় অর্থাৎ আবরার ফাহাদের মৃত্যুর পর যারা আসলে তার মৃত্যুর বিচারের দাবিতে এই 8 স্তম্ভ স্থাপনের দাবিতে যারা রাজপথে নেমেছিল এবং গ্রেপ্তার জেল জুলুমের শিকার হয়েছিল তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। বিশেষ করে যদি জানাতে চাই যেখানে আখতার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা রয়েছেন এবং আরেকটি তথ্য যদি জানতে চাই যে এই মুহূর্তে এখানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তিনি রয়েছেন, আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ তিনি কিন্তু রয়েছেন। সবকিছু মিলে যেহেতু আনুষ্ঠানিক উদ্বোধনটি হয়েছে দীর্ঘ 6 বছর পর, এর আগে কিন্তু একবার অর্থাৎ আবরার ফাহাদের প্রথম শাহাদাত বার্ষিকীতে এই 8 স্তম্ভ স্থাপন করা হয়েছিল এবং সেটি কিন্তু স্থাপনের দিন রাতেই আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হয়েছিল এবং তারপরেই আসলে যারা এই 8 স্তম্ভ স্থাপন করার চেষ্টা করেছিল বা যারা এটি নিয়ে উদ্যোগ গ্রহণ করছিল তাদেরকে, বিশেষ করে আখতার হোসেন সহ তার সঙ্গে যারা ছিল আব্দুল কাদের সহ আরো যারা ছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার এবং জেল জুলুমের শিকার হতে হয়েছে। আজকে সেই স্মৃতিচারণ মূলত তারা এখানে করছেন। একই সঙ্গে আবরার হত্যার বিচার যেন দ্রুত কার্যকর হয় সেই দাবিটি মূলত এখান থেকে তারা জানাচ্ছেন। সেই সঙ্গে এখানে যেহেতু অন্যান্য 2 জন উপদেষ্টা রয়েছেন এবং আবরার ফাহাদের শিক্ষক সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা রয়েছেন, আবরার ফাহাদের পরিবার রয়েছেন, কিছুক্ষণের মধ্যেই মূলত এখানে আনুষ্ঠানিক যে বক্তব্য সেটি মূলত প্রদান করবেন এবং তারপরে মূলত এখান থেকেই আবরার ফাহাদের যে বিচার কার্যের দাবি অর্থাৎ দ্রুত যেন বিচারটি শেষ হয় সেটি মূলত এখান থেকে তারা দাবিটি মূলত জানাবেন। উজ্জ্বল, এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। শহীদ আবরার ফাহাদের 6ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যেটা 1905 সালে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে বাংলা একত্রীকরণের জন্য অনেক সংগ্রাম হয়েছে, কারণ বঙ্গভঙ্গের বেনিফিশিয়ারি ছিল মুসলিম জনসমষ্টি। পূর্ববঙ্গের যে মুসলিম জনসমষ্টি তারা মূলত, কারণ পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ যখন বঙ্গভঙ্গের মধ্যে বঙ্গ হয়ে গেল, পূর্ববঙ্গের সাথে অন্যান্য অংশ সহ, তার মধ্য দিয়ে এই জনপদের এই ভূখণ্ডের মানুষ নতুন করে আশা দেখেছিল। বিশ্ববিদ্যালয় সৃষ্টি হওয়া ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি ছিলাম সেখানে।
কক্সবাজারের রামুর বাকখালী নদীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে কল্পজাহাজ ভাসানো উৎসব। রঙিন জাহাজ ভাসানোর মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছেন প্রবারণার আনন্দ। বিস্তারিত জানাতে বাকখালী নদীর তীর থেকে যুক্ত আছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, উৎসবের আমেজ কেমন দেখছেন আর নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কি পদক্ষেপ রয়েছে? উজ্জ্বল, এই যে কল্প জাহাজ ভাসা উৎসব, এটিকে ঘিরে শত বছর ধরে আসলে এই উৎসবটি যেহেতু এখানে পালন হয়ে আসছে এবং এই উৎসবকে ঘিরে আমরা দেখছি যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আসলে বিরাজ করছে এবং বিকেল ৩টা থেকে যখন এই উৎসবটি শুরু হয়েছে এর বহু আগে থেকেই আসলে এখানে লোকজন সমাবেত হতে শুরু করেন এবং নদীর দুই তীরে একেবারে উপচে পড়া ঢল বলা যায় মানুষের। এই মুহূর্তে এখানে আমরা দেখছি যে আশপাশের 7টি গ্রাম থেকে 7টি বৌদ্ধবিহার থেকে 7টি কল্পজাহাজ তৈরি করা হয়েছে মূলত কাঠ এবং রঙিন কাগজ দিয়ে। রঙিন আসলে কল্পজাহাজগুলো তৈরি করা হয়েছে এবং এগুলো আসলে নদীর এক পার থেকে অন্য পারে অবিরত ছুটে চলেছে এবং সেখানে নাচ গান কিংবা বুদ্ধ কীর্তন সেই সব আনুষ্ঠানিকতা কিন্তু সেই জাহাজগুলোতে চলছে এবং এই যে একটি উৎসব মুখর পরিবেশ, এটিকে কেন্দ্র করে বাকখালীর দুপারে বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজন যেমন সামিল হয়েছেন, এখানে হিন্দু মুসলিম থেকে শুরু করে অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরও এখানে সমবেত হয়েছেন এবং এটি আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উৎসবে এখানে রূপ নিয়েছে। যদি একটু এখানে পেছনের যে ইতিহাস সেটি যদি বলি, প্রায় 200 বছর আগে মিয়ানমারের মুরহনগা নামক একটি এলাকায় এই উৎসবের প্রচলনটি হয়েছিল। মূলত সেখানকার রাজা রাজং ব্রান সেই উৎসবটি প্রচলন করেছিলেন বলে এখানকার লোকজনের মাঝে কথিত আছে এবং এরপর থেকে সেই উৎসবটি রামুতে প্রচলন হয়ে আসছে এবং এখন পর্যন্ত সেই শত বছর ধরে আসলে এটি পালন হয়ে আসছে বলে এখানকার যারা বাসিন্দা রয়েছেন, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। আয়োজকরা যেটি বলছেন, এখানে ফিলিস্তিন, মিয়ানমার সহ বর্তমানে বিশ্বজুড়ে যে সহিংস পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আসলে এখানে শান্তির বার্তা ছড়িয়ে দিতে এবং সম্প্রীতির যে বার্তা সেটি ছড়িয়ে দিতে মূলত তাদের এই আয়োজন এবং এই কল্প জাহাজ ভাসানোর মধ্য দিয়ে এখানে যে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য একটি মিলন মেলা তৈরি হয়েছে এটি যেন অটুট থাকে। এখানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী সহ অন্যান্য ধর্মের যারা মানুষ রয়েছেন তারা যেন মিলেমিশে আজীবন বসবাস করতে পারেন সেই প্রত্যাশা কিন্তু এখানে আয়োজকরা আমাদের জানিয়েছেন এবং নদীর তীর জুড়ে আসলে আমরা দেখছি যে বিপুল মানুষের উপস্থিতি, অত্যন্ত উচ্ছ্বাসের সাথে উদ্দীপনার সাথে তারা এই যে উৎসব সেটি উপভোগ করছেন। মূলত প্রবারণার যে উৎসব সেটি সব শ্রেণী পেশার সব ধর্মের মানুষের উৎসবে পরিণত হয়েছে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজারের রামু থেকে যুক্ত ছিলেন মন্তোষ বেদজ্ঞ। দেশের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় নারী বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পেয়ে এ দায়িত্ব পেলেন তিনি। বিসিবি নির্বাচনের 23 পরিচালকের বাইরে এনএসসি থেকে মনোনীত ছিলেন ইসফাক আহসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তবে ইসফাক আহসানকে রাতেই তার পদ থেকে অপসারণ করা হয়। সে জায়গায় আসছেন রুবাবা দৌলা। দেশের কর্পোরেট অঙ্গনের পরিচিত এই নারী সংগঠক এর আগে যুক্ত ছিলেন খেলার জগতে। 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন তিনি। সেই সঙ্গে স্পেশাল অলিম্পিক্স বোর্ডের সদস্য হিসেবেও কাজ করেছেন রুবাবা দৌলা। হংকং ম্যাচের আগে বক্তব্য রাখছেন হামজা চৌধুরী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা অ্যাগ্রেসিভনেস আছে, সবটা আছে। আমরা খালি লাস্ট স্টেপ আমরা ফার্স্ট উইন করিয়া এরপর আমরা বহুত কনফিডেন্স পাইয়া ইনশাআল্লাহ আমরা উইনিং টিম হবো। আনন্দ ভাই, After 3 years, you have now experience. What do you think? Where need to be improved? মনে হয় ডিফারেন্স নানি আমরা এক টিমও সিটি লাগি খেলতেছি, এক প্রেশার সব কান্ট্রি লাগি। সো অন্য মনে হয় আরও প্রেশার আছে আমার লাগি, আর যে এরা সব যে বাংলাদেশে থাকে সো খুব প্রেশার আছে। সো আমরা চাই বেশি বালা করতাম, সো ওটা আরও ডিফিকাল্ট হয়। বাট আমার মনে হয় একটু খালি এক্সপিরিয়েন্স আর ইয়ং টিম নানি আমরা সব।
সো আস্তে আস্তে করে এক্সপিরিয়েন্স লইয়া আমরা ইনশাল্লাহ সাকসেসফুল টিম হইতে পারবো। আনিস ভাই ফ্রম দ্য গেস্ট শেষ করবো এখন বিকেল, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত কর্মকর্তা নিয়োগ, ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হলে নির্বাচন ও সরকারি চাকরির অযোগ্য ঘোষণা করে প্রজ্ঞাপন। স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগ ভাজন হয়েছে ভারত, বিবিসি বাংলাকে তারেক রহমান। ঐক্যমত্য হওয়া সংস্কার প্রস্তাব আগে বাস্তবায়ন। কিছু সংস্কার সহ, যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। জুলাই সনদ কার্যকর না করে ভোট হলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন, বলছে জামাত। নির্বাচনের সহায়তার কথা দলের আমিরকে জানালো জাতিসংঘের আবাসিক প্রধান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেসরকারি শিক্ষক কর্মচারীদের মহা সমাবেশ, এমপিও ভুক্তি ও চাকরি জাতীয়করণের দাবি। এলডিসি উত্তরণে তুরস্কের সহায়তা চায় বাংলাদেশ, পররাষ্ট্র সচিবদের বৈঠকে সামরিক নিরাপত্তা ও জ্বালানি খাতে একসাথে কাজ করার অঙ্গীকার, যৌথ বিবৃতি। আর এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।